যে কোনো সময় আবারও সংঘাতে জড়াতে পারে ভারত ও পাকিস্তান। চলছে পাল্টাপাল্টি তীব্র কথার লড়াই। কি বলছেন দুই দেশের শীর্ষ নেতারা? এই প্রথম পাকিস্তানের সাথে সংঘাতে যুদ্ধবিমান হারানোর বিষয়টি স্বীকার করল ভারত। লড়াইয়ে কয়টি যুদ্ধবিমান ধ্বংস হয়েছিল? আর মাত্র 3 দিন পর শুরু হজ। প্রথম হজ পালন করেছিলেন কে? কেমন ছিল হাজার বছর আগের হজ? কবে কিভাবে শুরু হয়েছিল হজ? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। যে কোনো মুহূর্তে আবারও সংঘাতে জড়িয়ে পড়তে পারে ভারত ও পাকিস্তান, এমন শঙ্কা দেখা দিয়েছে দুই দেশের মাঝে চলমান তীব্র কথার লড়াইয়ের কারণে। পাকিস্তান আবারও ভুল করলে সমুদ্রপথে আঘাত হানবে ভারত। দেশটির এমন হুঁশিয়ারির পর উপমহাদেশে আবারও বাড়ছে যুদ্ধের আতঙ্ক। জবাবে পরবর্তী যুদ্ধ শুধু কাশ্মীরে সীমাবদ্ধ থাকবে না, পুরো ভারত ও পাকিস্তানকে গ্রাস করবে বলে হুমকি দিয়েছেন পাক সশস্ত্র বাহিনী। পরমাণু শক্তিধর দুই দেশের এমন পাল্টাপাল্টি কথার লড়াইয়ে প্রশ্ন উঠছে, কোন পথে হাঁটছে উপমহাদেশ? এবারে কি শুরু হবে সরাসরি যুদ্ধ? পরমাণু হামলা হবে কি? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। পাকিস্তান আগ্রাসন চালালে সমুদ্র পথে কঠোর ব্যবস্থা নেবে ভারত। এর অন্যতম প্রধান হাতিয়ার হবে দেশটির নৌবাহিনী, এমন হুঁশিয়ারি দিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। অন্যদিকে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কর্মকর্তা জেনারেল সাহির শামসাদ মির্জা সতর্ক করেছেন, পরবর্তী যুদ্ধ কেবল কাশ্মীরেই সীমাবদ্ধ থাকবে না, বরং গ্রাস করবে দুই দেশের মূল ভূখণ্ডকে। যুদ্ধবিরতির ফলে সাময়িক শান্ত আছে পরিস্থিতি, কিন্তু পরমাণু শক্তিধর রাষ্ট্র দুটো সর্বোচ্চ সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের বক্তব্যে উঠে আসছে সংঘাতের তীব্র আশঙ্কা। সামরিক বিশ্লেষকদের ভয়, একটি মাত্র ভুল পদক্ষেপে ধপ করে জ্বলে উঠতে পারে যুদ্ধের আগুন। গত 30 মে শুক্রবার ভারতের গোয়া উপকূলে বিমানবাহী যুদ্ধজাহাজ INS বিক্রান্তে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর দেয়া বক্তব্য সরাসরি যুদ্ধের হুমকি বলে মনে করছেন অনেকে। ভারতের অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি, শক্তি দেখানো শুরুর আগেই অভিযান থামিয়েছে তার দেশ, এমন মন্তব্য করেন মন্ত্রী। আমি আপনাদের সবাইকে এটা বলতে চাই, প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখবেন না। এখন পর্যন্ত যা ঘটেছে সেটা ছিল শুধুমাত্র একটা ওয়ার্ম আপ বা প্রস্তুতি। পাকিস্তান যদি আবার কোনো ভুল করার সাহস দেখায়, তাহলে ভারতীয় নৌবাহিনীও সক্রিয় হয়ে উঠবে। তখন পাকিস্তানের কি পরিণতি হবে সেটা কেবল ঈশ্বরই জানেন। আমাদের হামলা এতটাই প্রবল ছিল যে ভারতকে থামানোর জন্য সারা বিশ্বকে অনুরোধ করতে শুরু করেছিল পাকিস্তান, কিন্তু আমরা সামরিক অভিযান থামিয়েছি নিজেদের শর্তেই। আমাদের বাহিনী তো তখনও আসল শক্তি দেখানো শুরুই করেনি। ভারতীয় মন্ত্রীর ঔদ্ধত্যপূর্ণ মন্তব্যকে অত্যন্ত বিপজ্জনক ও উস্কানিমূলক বলে বিবেচনা করছেন বিশ্লেষকরা। সিঙ্গাপুরে অনুষ্ঠিত প্রতিরক্ষা বিষয়ক শাংরি-লা ডায়ালগ সম্মেলনে বার্তা সংস্থা রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছেন পাকিস্তান সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফ জেনারেল মির্জা। তার বক্তব্যেও শোনা গেল একই সুর। তিনি জানান, দুই দেশ যুদ্ধ জড়ালে সেটা হবে অনেক বেশি বিস্তৃত আর বিধ্বংসী। এই সংঘর্ষ ছিল একটি উস্কানিমূলক যুদ্ধ, যা যুদ্ধের সীমা আরও নিচে নামিয়ে এনেছে। আগে যুদ্ধ সীমাবদ্ধ থাকত বিতর্কিত কাশ্মীর অঞ্চলেই, কিন্তু এবার তা ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক সীমান্তে, এবং ভবিষ্যতে এটা আর শুধু কাশ্মীর পর্যন্ত সীমিত থাকবে না, পুরো ভারত এবং পুরো পাকিস্তান এর আওতায় চলে আসবে। এবার তো শহরগুলোই প্রথমে টার্গেট করা হয়েছে, সীমান্ত নিয়ন্ত্রণ রেখা পরে। এটা অত্যন্ত বিপজ্জনক একটি ধারা। এতে 150 কোটিরও বেশি মানুষের বিনিয়োগ, বাণিজ্য এবং সামগ্রিক সম্ভাবনা হুমকির মুখে পড়বে। ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চলমান থাকলেও সংকট সমাধানে কোনো ব্যাক চ্যানেল বা অনানুষ্ঠানিক আলোচনা চলছে না, ফলে কার্যকর কোনো পদক্ষেপও নেওয়া হচ্ছে না। এবারের সংঘর্ষে পরমাণু অস্ত্র ব্যবহার না হলেও পরিস্থিতি ছিল অত্যন্ত বিপজ্জনক। ভবিষ্যতে আন্তর্জাতিক মধ্যস্থতা বা কূটনৈতিক হস্তক্ষেপের সুযোগ নাও থাকতে পারে বলে হুঁশিয়ারি দেন জেনারেল মির্জা। আরেকটি বড় সমস্যা হচ্ছে, সংকট মোকাবিলার জন্য কোনো কার্যকর ব্যবস্থাই নেই। কেবল একটি DGMO বা ডিরেক্টরস জেনারেল অফ মিলিটারি অপারেশনস হটলাইন ছাড়া আর কিছুই নেই। যখন সংকট সামলে দেওয়ার মতো ব্যবস্থা নেই আর উল্টো দিকে অবিবেচক ও বেপরোয়া পদক্ষেপ নেওয়া হচ্ছে, এরকম পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় হস্তক্ষেপ করার সময়ও পাবে না। আন্তর্জাতিক মধ্যস্থতার সময় আসার আগেই ঘটে যেতে পারে ভয়াবহ ধ্বংস ও ক্ষতি।
চলমান উত্তেজনার মধ্যে সিঙ্গাপুরে শুরু হয়েছে শীর্ষ প্রতিরক্ষা সম্মেলন শাংরি-লা ডায়ালগ। এশিয়ার সর্বোচ্চ প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক সম্মেলনের ২২তম আসরে গুরুত্ব পাবে ভারত পাকিস্তান সংঘাত, দক্ষিণ চীন সাগর ও তাইওয়ান ইস্যু। ৪০টিরও বেশি দেশের প্রতিনিধির মাঝে পাকিস্তান ও ভারতের প্রতিনিধি থাকলেও কোনো দ্বিপক্ষীয় বৈঠকের কথা জানা যায়নি। সীমান্তে সেনা মোতায়েন কমাতে দুই দেশের সম্মতির ইঙ্গিত পাওয়া গেছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, পাল্টাপাল্টি দোষারোপ উস্কানির বদলে খুঁজতে হবে স্থায়ী সমাধান। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। এদিকে এই প্রথম পাকিস্তানের সাথে সংঘাতে যুদ্ধবিমান হারানোর বিষয়টি স্বীকার করল ভারত। শনিবার মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে দেয়া এক সাক্ষাৎকারে ভারতের সেনাপ্রধান অনিল চৌহান যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করলেও ঠিক কতটি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে তা জানাননি। সেই সাথে পাকিস্তানের দাবি অনুসারে ৬টি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবরকে গুজব বলে অভিহিত করেন ভারতের সেনাপ্রধান। হিজল জোবায়েরের ডেস্ক রিপোর্ট। কৌশলগত কারণেই হোক বা গ্লানিবোধ থেকেই হোক, এ যাবৎ পাকিস্তানের সাথে সংঘাতে যুদ্ধবিমান হারানোর কথা অস্বীকার করে আসছিল ভারত। এ ধরনের খবরকে ভুয়া, গুজব বা অপপ্রচার বলে আসছিল তারা। কিন্তু পশ্চিমা বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বরাবরই বলে আসছিল এ খবর সত্য। সব মিলিয়ে আর বেশি দিন এ সত্য চাপা দিয়ে রাখা সম্ভব হলো না ভারতের পক্ষে। অবশেষে প্রথমবারের মতো পাকিস্তানের সাথে সংঘাতে যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করলেন ভারতের সশস্ত্র বাহিনীর প্রধান অনিল চৌহান। ৩১ মে সিঙ্গাপুরে শাংরি-লা সংলাপের সাইডলাইনে মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এই স্বীকারোক্তি দেন তিনি। মূলত রণনীতিতে কৌশলগত ভুলের কারণেই পাক সেনাদের হাতে ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হয় বলে স্বীকার করেন অনিল চৌহান। তবে স্বল্প সময়ের মধ্যেই ভারতীয় বিমান বাহিনী সেই ভুল সংশোধন করে বলে জানান তিনি। এদিকে অপারেশন সিন্দুর নামের ওই অভিযানে ঠিক কতটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে তার উত্তর এড়িয়ে যান সেনাপ্রধান। তবে ওই তথ্য গোপন করলেও পাকিস্তানের দাবি অনুসারে ৬টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবরটিকে মিথ্যা ও গুজব বলে অভিহিত করেন তিনি। এ প্রসঙ্গে অনিল চৌহান বলেন, কয়টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে সেটি গুরুত্বপূর্ণ নয়, কেন ভূপাতিত হয়েছে সেটা বুঝে ওঠাই গুরুত্বপূর্ণ। অপারেশন সিন্দুরের প্রথম দিনই যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা ঘটে। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে তা শুধরে ২ দিন পর আবারও অভিযান চালায় ভারতীয় যুদ্ধবিমান এবং সফলভাবে পাকিস্তানের গভীরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানে বলে দাবি করেন তিনি। অনিল চৌহান দাবি করেন, ভারতীয় যুদ্ধবিমান পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে অব্যর্থভাবে লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হানে। তবে সংঘাতকালে দুই দেশই যথাযথ বিবেচনাবোধ বজায় রেখে নিয়ন্ত্রিত হামলা চালায় বলে উল্লেখ করেন তিনি। এক্ষেত্রে দুই দেশের বাহিনীরই প্রশংসা করেন চৌহান। এদিকে পাক ভারত সংঘাতে পরমাণু অস্ত্র ব্যবহৃত হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি নিশ্চিত করে তা ঠেকাতে সাহায্য করেছেন বলে দাবি জানিয়েছেন। এমন দাবিকে অত্যন্ত অতিরঞ্জিত উল্লেখ করে চৌহান বলেন, প্রচলিত সামরিক অভিযান ও পারমাণবিক অস্ত্র ব্যবহারের মধ্যে অনেক ব্যবধান আছে। পাক ভারত সংঘাতে পরমাণু অস্ত্র ব্যবহারের কোনো আশঙ্কাই ছিল না। সংঘাতের মধ্যেও দুই দেশের বাহিনীর মধ্যে সবসময় যোগাযোগের অনেক মাধ্যম খোলা ছিল এবং তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে বলেও জানান তিনি। দুই দেশের সামরিক বাহিনী পুরোটা সময় বিচারবোধ সম্পন্ন ছিল, ফলে পরমাণু সংঘাতের কোনো ঝুঁকিই ছিল না বলে জানান ভারতীয় সেনাপ্রধান। হিজল জোবায়ের, বাংলা ভিশন। গেল কয়েকদিনের ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে ভারতের উত্তর ও দক্ষিণাঞ্চলের বেশ কিছু শহর। জলাবদ্ধতায় বিপর্যস্ত সেসব এলাকার জনজীবন। ১২৫ বছরের মধ্যে এই প্রথম সবচেয়ে বেশি বৃষ্টি দেখছে কর্ণাটকবাসী। জীবন বাঁচাতে বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয় নিয়েছে সেখানকার অধিবাসীরা। দুর্বল নিষ্কাশন ব্যবস্থার কারণে প্রতি বছর এমন দুর্ভোগের শিকার হতে হয় বলে জানিয়েছে ক্ষুব্ধ বাসিন্দারা। চন্দ্রিকা মজুমদারের ডেস্ক রিপোর্ট। ভারী বর্ষণে নাকাল গুয়াহাটি, কর্ণাটক, আসাম, সিকিম সহ ভারতের বেশ কিছু রাজ্য। ভেঙে গেছে বিগত বছরগুলোর সকল রেকর্ড। টানা কয়েকদিনের মুষল বৃষ্টিতে বন্ধ হয়ে গেছে রাস্তাঘাট, ডুবে গেছে আবাসিক এলাকা। রাস্তায় জমে থাকা হাঁটু পানিতে ঠেলে নিতে হচ্ছে যানবাহন। ভারী বৃষ্টি সহ বজ্রপাতের কারণে ভারতের আবহাওয়া বিভাগ আগামী সপ্তাহ পর্যন্ত গুয়াহাটিতে সতর্কতা জারি করেছে।
প্রতি বছর বৃষ্টি হলেই এই জায়গাটি জলাবদ্ধ হয়ে পড়ে, রাস্তাঘাট বন্ধ হয়ে যায়, পানিতে গাড়ি দিয়ে চলাচল করা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায়। এই জন্য পায়ে চলা ছাড়া উপায় থাকে না। আবার রাস্তা দিয়ে হাঁটার সময় পিছলে পড়ে যাওয়ার ঝুঁকি সবসময় থাকে। মূলত দুর্বল নিষ্কাশন ব্যবস্থার কারণেই জলাবদ্ধতা এখানে একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। জলাবদ্ধতা শুরুর সাথে সাথেই বেশিরভাগ স্থানীয় বাসিন্দা প্রাণ বাঁচাতে অন্যত্র চলে গেছে। তবে পরিস্থিতি বা কর্মক্ষেত্রের কারণে অনেকেই বাধ্য হয়ে থেকে গেছে জলাবদ্ধ এলাকাতেই। এমন পরিস্থিতিতে বসবাস করা সত্যিই কঠিন। জলাবদ্ধতা শুরু হওয়ার সাথে সাথে আশেপাশের বেশিরভাগ স্থানীয় বাসিন্দাই এই স্থানটি ছেড়ে পালিয়েছে। কিন্তু আমার কর্মক্ষেত্র এখানেই। এছাড়া আমাদের পরিবারে 1.5 বছরের একটি শিশু আছে। সেও এই পরিস্থিতিতে ভীষণ কষ্ট পাচ্ছে। অন্য কোথাও গেলে আমাদের উপার্জন বন্ধ হয়ে যাবে। এজন্য সব কষ্টের মধ্যেই এখানে থাকতে বাধ্য হয়েছে। এছাড়া ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে টানা বৃষ্টিপাতে 125 বছরের রেকর্ড ভেঙে ফেলেছে। অতিবৃষ্টির কারণে কর্ণাটকের বেশ কয়েকটি এলাকায় ভূমিধসও হয়েছে, তলিয়ে গেছে অনেকের বাড়িঘর। ভুক্তভোগীদের জরুরি ভিত্তিতে 1,20,000 রুপি করে সহায়তা দেবে স্থানীয় কর্তৃপক্ষ। চন্দ্রিকা মজুমদার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। হাজার বছর আগে পবিত্র হজের আনুষ্ঠানিকতা এখনকার মতো ছিল না। কেমন ছিল তখন হজের নিয়ম? কবে কিভাবে শুরু হজের? কোন ব্যক্তি প্রথম হজ পালন করেছিলেন? এই সব প্রশ্নের উত্তর জানাচ্ছেন ইমরান মাহমুদ। শুরু হয়েছে জিলহজ মাস, হজের মাস। পবিত্র কাবায় সমাগম হচ্ছে লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লির। আর কিছুদিন পরেই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হবে চারপাশ। একজন মুসলিম হিসেবে আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে কবে থেকে শুরু হয়েছে হজ? কোন নবী প্রথম হজ পালন করেছিলেন? হজের ইতিহাস ও এই প্রশ্নগুলোর উত্তর নিয়েই আজকের আয়োজন। অনেক মুসলিমেরই ধারণা হজের শুরু হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার ছেলে হজরত ইসমাইল আলাইহিসসালামের মাধ্যমে, কিন্তু কথাটি পুরোপুরি সঠিক নয়। এটা সত্য যে বর্তমানে আমরা হজের যে আনুষ্ঠানিকতা পালন করি তা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের শেখানো নিয়ম। তবে হজ শুরু করেন আমাদের আদি পিতা আদম আলাইহিসসালাম। আল্লাহ যখন জান্নাত থেকে আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামকে পৃথিবীতে নামিয়ে দিয়েছিলেন, তখন অনেক দিন তারা একে অপর থেকে বিচ্ছিন্ন ছিলেন। পৃথিবীর বিভিন্ন জায়গায় একে অপরকে খুঁজছিলেন। অবশেষে আল্লাহর হুকুমে তারা আরাফার ময়দানে একে অপরের দেখা পান। এরপর তারা আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য কাবা শরীফের তাওয়াফ করেন। ধারণা করা হয় হজরত নূহ আলাইহিসসালামের মহাপ্লাবনের সময় কাবা ক্ষতিগ্রস্ত বা নষ্ট হয়। পরে মহান আল্লাহ হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে নির্দেশ দেন কাবা পুনর্নির্মাণ করার জন্য, এবং আল্লাহ জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে ইব্রাহিম আলাইহিসসালামকে হজের নিয়মকানুন শিখিয়ে দেন। এরপর থেকে মুসলিমদের উপর হজ পালন ফরজ হয়ে যায়। এছাড়াও আল্লাহ ঘোষণা দেন 4টি সম্মানিত মাসের মধ্যে জিলহজ মাস একটি। এক বর্ণনায় উল্লেখ রয়েছে যে কাবা পুনর্নির্মাণের পর আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে নির্দেশ দেন তিনি যেন পুরো বিশ্বকে হজের জন্য ডাকেন। তবে নবী বুঝতে পারছিলেন না কিভাবে পুরো বিশ্ববাসীকে হজের জন্য ডাকবেন। তখন তিনি আল্লাহর উপর ভরসা রেখে মক্কার আবু কুরাইশ পাহাড়ে উঠে 2 কানে আঙুল দিয়ে ডানে বামে এবং পূর্ব পশ্চিমে মুখ করে ঘোষণা করেছিলেন, হে মানুষ, তোমাদের পালনকর্তা নিজের ঘর নির্মাণ করেছেন এবং তোমাদের উপর এই ঘরে এসে হজ করা ফরজ করেছেন। তোমরা সবাই আল্লাহর আদেশ পালন করো। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ঘোষণা বিশ্বের সবখানে পৌঁছে দেয়া হয়। এরপর থেকে আবারও শুরু হয় হজ, কিন্তু কালের বিবর্তনে ধীরে ধীরে ইব্রাহিম আলাইহিসসালামের চালু করা নিয়ম হারিয়ে যায়। জেকে বসে শিরক। পবিত্র কাবায় রাখা হয় 360টি মূর্তি, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি আবারও ইব্রাহিম আলাইহিসসালামের নিয়ম প্রতিষ্ঠিত করেন এবং মক্কা বিজয়ের পর কাবা ঘরে থাকা সব মূর্তি গুঁড়িয়ে দেন ও সব রকমের শিরক থেকে একে পবিত্র ঘোষণা করেন। বর্তমানে আমরা হজের যে আনুষ্ঠানিকতা পালন করি তা মূলত ইব্রাহিম আলাইহিসসালামের শেখানো আনুষ্ঠানিকতাই। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তার বিদায় হজের ভাষণে বলেন, অন্ধকার যুগের সব কৌলিন্য বিলুপ্ত করা হলো, শুধু কাবা ঘরের তত্ত্বাবধান ও হাজিদের পানি পান করানো ছাড়া। আজকের পর থেকে তোমাদের ভূখণ্ডে শয়তানের উপাসনার ব্যাপারে সে নিরাশ হয়ে গেছে।
অর্থাৎ তিনি জাহিলিয়া যুগে হজের নামে পবিত্র কাবা ঘরে যে সকল শিরক করা হতো তা বিলুপ্ত ঘোষণা করেন ও ইব্রাহিম আলাইহিস সালামের শেখানো পদ্ধতিতে হজ করাকে প্রতিষ্ঠিত করেন। সেই থেকে আজ পর্যন্ত পবিত্র কাবায় একইভাবে হজ পালিত হয়ে আসছে। মক্কার মরুভূমিতে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা করে বিশ্ববাসীকে হজের জন্য ডেকেছিলেন। সেই ডাকে সাড়া দিয়ে এখনও প্রতি বছর গড়ে 15 থেকে 20 লাখ মানুষ হজ পালন করেন। কিয়ামতের আগ পর্যন্ত যতদিন পৃথিবীতে মুসলিমরা থাকবে এভাবেই পালিত হতে থাকবে হজ। ইমরান মাহমুদ, বাংলাভিশন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেননি বলে প্রতিষ্ঠানটির প্রতি ক্ষোভ ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সম্প্রতি এক পডকাস্টে এমন দাবি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের জীবনীকার মাইকেল উলফ। তবে তার এই বক্তব্যকে মিথ্যা ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছে হোয়াইট হাউস। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ভর্তি হতে পারেননি বলে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ওপর ক্ষোভ ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সম্প্রতি এক পডকাস্টে এমন মন্তব্য করেছেন ট্রাম্পের জীবনীকার মাইকেল উলফ। ব্রিটিশ গণমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে বলা হয়, উলফের মতে এই কারণেই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়টির প্রতি ট্রাম্পের এত বিরাগ। 29 মে দ্য ডেইলি বিস্টের একটি পডকাস্টে উপস্থাপিকা জোয়ানা কোলসের সঙ্গে আলাপকালে উলফ এই মন্তব্য করেন। দ্য ডেইলি বিস্টের প্রতিবেদনের বরাতে ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, হোয়াইট হাউসে কেউ কেউ রসিকতা করে বলেন ডোনাল্ড ট্রাম্প যেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে এক প্রকার ব্যক্তিগত আক্রোশ পোষণ করছেন, কারণ তার ছেলে ব্যারন ট্রাম্প সেখানে ভর্তি হতে পারেননি। এদিকে মাইকেল উলফের মতে আসল কারণ হতে পারে যে ট্রাম্প নিজেও কোনো সময় হার্ভার্ডে ভর্তি হওয়ার সুযোগ পাননি, আর সেই অতৃপ্তি হয়তো আজও তাকে প্রভাবিত করছে। এদিকে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প জানান, তার ছেলে ব্যারন ট্রাম্প হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদনই করেননি। ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষোভের পেছনে ব্যারনের কোনো ভূমিকা নেই। ব্যারন বর্তমানে নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন। অন্যদিকে হোয়াইট হাউসের মুখপাত্র টেলর রজার্স মাইকেল উলফের কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন, মাইকেল উলফ ও দ্য ডেইলি বিস্ট উভয়ই মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর ব্যর্থ চেষ্টা চালায়। তিনি আরও বলেন, প্রেসিডেন্টকে সফল ব্যবসায়ী ও ইতিহাসের সবচেয়ে পরিবর্তনকারী প্রেসিডেন্ট হতে হার্ভার্ডের মতো অতিরিক্ত মূল্যায়িত দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানে আবেদন করার প্রয়োজনই ছিল না। হোয়াইট হাউস এর আগেও উলফকে মিথ্যাবাদী বলে উল্লেখ করেছে। তবে ট্রাম্প হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছিলেন কিনা তা এখনও স্পষ্ট নয়। ট্রাম্পের কোনো স্বীকৃত জীবনীতে এই ধরনের কোনো তথ্য উল্লেখ নেই। ট্রাম্প তার প্রাথমিক শিক্ষা নিউ ইয়র্ক মিলিটারি একাডেমিতে সম্পন্ন করেন। 1964 সালে তিনি ফোর্ডহ্যাম ইউনিভার্সিটিতে ভর্তি হন। সেখানে 2 বছর অধ্যয়ন শেষে ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার হোয়ার্টন স্কুল অব ফাইন্যান্স অ্যান্ড কমার্সে স্থানান্তরিত হন। এদিকে 2020 সালে ট্রাম্পের ভাতিজি মেরি ট্রাম্প তার এক বইতে উল্লেখ করেন, প্রেসিডেন্ট নিজের পরীক্ষা দিতে কাউকে অর্থ দিয়েছিলেন। হোয়াইট হাউসের তৎকালীন এক মুখপাত্র নিজের পরীক্ষা কাউকে দিয়ে দেওয়ানোর অভিযোগকে মিথ্যা বলে অভিহিত করে। গত মাসে হোয়াইট হাউস হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ ফেডারেল তহবিল প্রত্যাহারের ঘোষণা দেয়। বিশ্ববিদ্যালয়টি মার্কিন প্রেসিডেন্টের ডাইভার্সিটি প্রোগ্রাম বন্ধের নির্দেশ মেনে নিতে অস্বীকার করেছিল। ট্রাম্প দাবি করেন, হার্ভার্ডের সঙ্গে তার এই দ্বন্দ্বের মূল কারণ হল ক্যাম্পাসে ইহুদি বিদ্বেষ। উলফ বলেন, ট্রাম্প যা করতে চেয়েছিলেন তা তিনি সফলভাবেই করে ফেলেছেন। ইফাত জাহান, বাংলাভিশন। ইস্পাত ও অ্যালুমিনিয়ামের আমদানি শুল্ক বাড়িয়ে দ্বিগুণ করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে দেশটিতে ধাতব পণ্য দুটির আমদানি শুল্ক 25 থেকে বেড়ে 50% দাঁড়াবে। এই ঘোষণা আগামী বুধবার থেকে কার্যকর হবে। স্থানীয় সময় শুক্রবার পেনসিলভানিয়ার পিটসবার্গে এক সমাবেশে ট্রাম্প এই ঘোষণা দিয়ে বলেন, এই শুল্ক আরব জাতীয় সরবরাহ বাড়াতে এবং চীনের ওপরে নির্ভরতা কমাতে সাহায্য করবে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের ইউএস ইস্পাত ও জাপানের নিপ্পন স্টিলের মধ্যে একটি অংশীদারিত্বের মাধ্যমে পিটসবার্গ অঞ্চলের ইস্পাত উৎপাদনে $14 বিলিয়ন বিনিয়োগ করা হবে। তবে এই অংশীদারিত্বের বিষয়ে বিস্তারিত কিছু বলেনি ডোনাল্ড ট্রাম্প। জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকে শুল্ক আরোপের ঘটনার তুমুল আলোচনা সমালোচনার জন্ম দিয়ে যাচ্ছেন ট্রাম্প। এরই ধারাবাহিকতায় এবার ইস্পাত ও অ্যালুমিনিয়ামের উপর আমদানি শুল্ক দ্বিগুণ করার ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।